4টা শিশু মারা গেছে। হামে অনেকগুলো, হামে তো অনেক শিশুই, এটাকে আমি বলি প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড। কারণ এটা ইগনোরেন্স, এবং হামের ভেরিয়েন্ট বদলেছে কিনা সেই তথ্য আমাদের জানা নেই। হামে কেন এত মানুষ মরে? হামে যখন নিউমোনিয়া একটা বাচ্চা চলে যায়, সে তাতে ইমিউন পাওয়ার যা, সে তো আর তাকে রক্ষা করে। আইসিইউতে নিয়েও লাভ হয় না। আইসিইউতে যখন একটা লোক অসহায় হয়ে যায়, একজন নিরুপায় হয়ে যায়, তখন তাকে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দেওয়া হয়। তো সেটা তো সেখানে অনেক জায়গায় প্রশ্ন ওঠে যে আইসিইউ কম, আইসিইউ কম। আইসিইউ হলে তো বাঁচানো যাবে না, কারণ একটা বাচ্চা ছেলে, তার তো প্রতিরোধ ক্ষমতা শিশুর তো কম। তার যখন মানে হামের যখন উঠে যায়, রীতিমতো ভাবে নিউমোনিয়া হয়ে যায়, তখন কিন্তু তাকে বাঁচানো খুব কঠিন। ইউনিসেফ যেমন আজকে একদম অফিশিয়ালি জানালেন, আমি বলছি ইউনিসেফ এখন বলে নাই, আগে বলেছে। ইউনিসেফ থেকেই হামের টিকা আনা হয়। এবং এইবার ওই আপনার ওই যে নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের, তিনি তো স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, তাকে তো কেউ চেনেও না, জানেও না। হ্যাঁ, তিনি মুভও করেন না। তার পেছনে প্রত্যেকটা মিনিস্ট্রিতে ছাত্র কিন্তু দেওয়া হয়েছিল, এবং ইউনুস নিয়োগ করেছিল। সেখানে সব জায়গায় কেলেঙ্কারি হয়েছে, এখানেও হয়েছে। এখানে তাকে গাইড করেছে এভাবে যে ইউনিসেফের সাথে যে চুক্তি করা আছে, এটা ফেসিবাদী আমলের। সেখানে টাকা কড়ি আছে, টাকা কড়ি খাইছে, তা আমরা টেন্ডার দিয়ে কিনবো। টেন্ডার দিয়ে কিনছে, কেউ তো টেন্ডার কোনো কোটেশন পায় নাই, কারণ কেউ তো টিকা রেডি করে রাখে নাই, তো টিকা পাওয়া যায় নাই। তো ইউনিসেফ বারবার সতর্ক করেছে, এবং হামে মহামারী হবে, এবং তাই হয়েছে। এখন সরকার কেন মহামারী ঘোষণা করছে না? মহামারী ঘোষণা করে তো আসলে সমাধান নেই। অসুখ যদি নির্মূল, আপনার 90% শিশুকে যদি টিকা না দেন, তাহলে হার্ড ইমিউনিটি হবে না। এখন আমাদের দেশে সম্ভবত সব মিলে হয়তো 30-40% শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে, যদিও সরকার বলতেছে আর 1 মাসের ভিতরে এটা নিয়ন্ত্রণে আসবে, অর্থাৎ হামের টিকা দেওয়া হবে। আমার কাছে মনে হয় না এটা আরও কন্টিনিউ করবে, কারণ টিকা আসছে এটা ঠিক, টিকা দেওয়াও হচ্ছে এটা ঠিক, কিন্তু আমাদের দেশের জনসংখ্যার যে পার্সেন্টেজ শিশু, এই শিশুকে টিকা দিতে বহু সময়। এটার সাথে আরেকটা জিনিস আজকে যোগ করি, সেটা হচ্ছে যেমন ধরেন আমাদের এখানে বিচারহীনতার সংস্কৃতি। যেমন আমরা আওয়ামী সরকারের সময় আসিয়াকে নিয়ে প্রচুর লেখালেখি হয়েছিল, আজকে যেমন রামিসাকে নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে। রামিসাকে নিয়ে তাও লেখা হচ্ছে, বাকি বাচ্চাগুলোকে নিয়ে লেখা হয়নি। তো এই যে বিচারহীনতার সংস্কৃতি, মানে এবং শিশুদের এত নির্যাতনের বিচারহীনতা, এটাকে কিভাবে দেখেন? দেখেন, আমাদের দেশে বলা হয় যে ক্যাডেট কলেজ মাদ্রাসায় বলাৎকার বেশি হয়। হ্যাঁ, এটা কেউ দেখে, কেউ দেখে না। তো এগুলোর ধরেন বিচার করা কঠিন। তবে এটা ঠিক যে আমার একটা মোটামুটিভাবে একটা বড় পুলিশের সাথে ঊর্ধ্বতন ডিআইজির মতো দেখা হয়েছিল একটা লিফটের মধ্যে। তো উনি আমাকে খুব আদব কায়দায় সালাম দিলেন, টকশো করি, চিনছে আপনাদের বদৌলতে, আপনি কেমন আছেন? আমি বললাম যে অত ভালো নেই, বয়স হয়েছে। আপনি কেমন আছেন? ভালো আছি। কোথায় আছেন? বললো, কিন্তু ভালোই তো আছেন। তখন উনি একটা কথা বলল যে সিনিয়ররা যা বলে তদন্ত রিপোর্ট তাই হয়, সরকার যা চায় বিচার তাই হয়। এখন বুঝলেন কেমন আছি? তখন আমি খালি একটাই কমেন্ট করলাম, আপনি বোধহয় পুলিশের ভিতরে সৎ। তার মানে হচ্ছে যে মানে আমরা বুঝতে পারছি যে মানে সে বড়ই হোক আর ছোটই হোক, শিশু হোক, সম্ভবত এই মুহূর্তে শিশুরা সবচেয়ে বেশি টার্গেটেড কিলিং এর। তো এই ক্ষেত্রে মানে আমরা একটু আজিজ ভাই, আমরা একটু আমিরুল মোমিনের মানিক আপনার কাছে যাই, এই বিষয়টার উপরে আপনি যদি একটু আলোকপাত। মুখোশ খুলে গেলেই জানোয়ারের উল্লাস, কোথাও মানুষ নেই, ভয়ানক আশপাশ। সাম্প্রতিক যে ঘটনাগুলো আমাদের প্রচণ্ডভাবে ভাবিয়ে তুলেছে, কি হচ্ছে এমনটি তো হবার কথা না। মানে অমানবিকতার এমন নিকৃষ্ট উদাহরণ আমরা তো কল্পনাও করতে পারি না। রামিসার ঘটনা যদি আমরা পর্যালোচনা করি, এই ছোট্ট শিশু সকালবেলায় স্কুলে যাবার কথা, কিন্তু দেখুন যার দ্বারা ধর্ষিত হয়েছে তার স্ত্রী এই ধর্ষণে সহযোগিতা করেছে। কতটা ন্যাক্কারজনক ঘটনা, মানে পৃথিবীর বিবেকের ন্যূনতম বিষয়েও যদি আমি বিসর্জন দিই, কল্পনাও তো করতে পারছি না যে এরকম কেন হচ্ছে। এটার মূল কারণ হচ্ছে সমাজে মূল্যবোধ ভেঙে পড়ছে। মূল্যবোধ ভাঙছে কারণ এখানে আইনের শাসন নেই, বিচারহীনতা।
যদি ন্যায় বিচার নিশ্চিত করা যেত তাহলে এইসব ঘটনা কখনোই ঘটতো না। আমি যদি আসিয়ার কথা বললেন, মাগুরার ঘটনা 2025 সালের মার্চের ঘটনা, সেই সময় তোলপাড় হয়েছিল। এটা মার্চের ঘটনা, মেতে মৃত্যুদণ্ড হয়েছে বিচারিক আদালতে, কিন্তু আমরা কি আর খোঁজ নিয়েছি সেই হিটু শেখের যে তার মৃত্যুদণ্ড হয়েছে কিনা? হয়নি মৃত্যুদণ্ড, এটা এখন উচ্চ আদালতে পেন্ডিং আছে। মানে একটা ঘটনা ঘটে, তখন মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়, মানুষ এটা নিয়ে নিন্দা জানায়, হইচই হয়, মানববন্ধন হয়, নানা কর্মসূচি আমরা পালন করি, কিন্তু কিছুদিনের মধ্যে এটা 1 সপ্তাহ 15 দিন অথবা বড়জোর 1 মাস আলোচনা চলে, এরপর এটা অতল গহ্বরে হারিয়ে যায়। তো খুবই দুঃখজনক ব্যাপার। আজকে যদি আসিয়া হত্যাকাণ্ডের বিচার হতো, অথবা সাগররণী হত্যার বিচার হতো, অথবা আপনার নিশ্চয়ই মনে আছে তনুর কথা, তনু হত্যার বিচার এখনো হয়নি, বা রাজন সিলেটের একটা ছোট্ট শিশু, তার পায়ুপথে পাইপ ঢুকিয়ে বাতাস দিয়ে হত্যা করা হয়েছে। এই বিচারগুলো যে হচ্ছে না, কেন হচ্ছে না? বিচারকে স্বাভাবিক পথে চলতে দেওয়া হচ্ছে না। এর পেছনে নানা ধরনের কারণ রয়েছে, রাজনৈতিক প্রভাব, আমাদের মামলার দীর্ঘসূত্রতা, এবং এই সমাজ কাঠামোটা এমনভাবে পরিচালিত হচ্ছে যে এখানে আসলে সবাই বিচার পাচ্ছে না। আমরা যদিও বলছি যে আইনের চোখে সবাই সমান, সবাই আইনের সুরক্ষা পাবে, কিন্তু সেটা হচ্ছে না। দেখুন 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা এই বাংলাদেশ, যে প্রজ্ঞাপনে আমাদের ছিল যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, ঘোষণাপত্রে এই 3টি বিষয় ছিল। দেখুন এই 3টি বিষয় যদি এই 55 বছরে প্রতিষ্ঠিত হতো, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তাহলে আর কোনো অভ্যুত্থান, কোনো আন্দোলন, সংগ্রাম, লড়াই এগুলোর প্রয়োজন ছিল না। কিন্তু আমরা ধাক্কা খেয়েছি, মুক্তিযোদ্ধাদের সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার সুদূর পরাহত। তো ফলে প্রতিনিয়ত এইসব ঘটনা ঘটছে। দেখুন আমাদের প্রত্যেকটা ঘটনাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? মামলার দীর্ঘসূত্রতা, হাজার হাজার মামলা পড়ে আছে, কোনটা রেখে কোনটা করা হবে। এরপরে এর মধ্যে রাজনৈতিক প্রভাব আছে। যদি এইসব অপরাধের সঙ্গে কোনো না কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা যুক্ত থাকেন, তাহলে তো আর কথাই নেই, সেগুলোর বিচার তো আলোর মুখ দেখবেই না। তো এইরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে আমাদের কি করা দরকার? নাগরিক সমাজের পক্ষ থেকে একটা পুনর্জাগরণ দরকার, যে আমরা রাস্তায় নেমে এসে প্রতিবাদ করব এবং অন্যায়কারীকে যেন কোনোভাবেই রাষ্ট্রের তরফ থেকে ছাড় না দেওয়া হয় সেই ব্যবস্থা করতে হবে। আমি তো মনে করি যে এই রামিসাকে যে হত্যা করেছেন ন্যাক্কারজনকভাবে, তাকে প্রকাশ্যে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। দেখুন আমাদের বাংলাদেশে এই ধর্ষণের শাস্তি, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু আরো কঠোর শাস্তি নিশ্চিত করা উচিত। উত্তর কোরিয়া, চীনে তো আমি আপনাকে মানে ফায়ারিং স্কোয়াডে দিয়ে মৃত্যুদণ্ডের বিধান যেমন আছে। 10 বছর আব্দুল্লাহ আজকে বনশ্রীর মাদ্রাসায় তার মৃতদেহ পাওয়া গেছে, তার কি হবে? কারণ মাদ্রাসার ঘটনাগুলো কিন্তু একের পর এক আসছে। আজিজ ভাইও বললেন যে ক্যাডেট কলেজ মাদ্রাসায় এই ঘটনাগুলো অনেক বেশি ঘটছে। আমি সাথে একটু যোগ করি যে আমাদের এবি পার্টির একজন প্রমিনেন্ট নেতা ব্যারিস্টার ফুয়াদ, উনি সাম্প্রতিক সময়ে, এটা আমি আজিজের কাছেও জানতে চাই, উনি সাম্প্রতিক সময় একটা উত্থাপন করেছেন যে আমাদের যে রেগুলার যে পড়াশোনার যে কাঠামো, স্কুল, বিশ্ববিদ্যালয়, এগুলো এত বেশি বেশি হয়েছে, এগুলো বন্ধ করে দেওয়া উচিত। এর চেয়ে নাকি মাদ্রাসা এবং এগুলো বেটার পারফর্ম করছে, এরকম একটি বক্তব্য আজকে পর্যন্ত ভাইরাল, মানে এবং ওনার ভিডিও সহ। এটা কি ফটোকার্ড না ভিডিও? না, কিন্তু ভিডিও, ওনার বক্তব্য আপনি অনেক ভিডিও দেখবেন। ব্যারিস্টার ফুয়াদ বলছেন যে এগুলো কমিয়ে আনতে হবে, মানে স্কুল এডুকেশন আসলে এডুকেশন হচ্ছে না, বরঞ্চ স্কুলে বাচ্চা কম যায়, মাদ্রাসায় বাচ্চা বেশি যায়। উনি সংখ্যা টংখ্যা বললেন এবং এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত বললেন যে এগুলো আননেসেসারি, এগুলোর দরকার নেই। দেখুন আমাদের শিক্ষা কাঠামো এমনভাবে তৈরি করা, এত নানাবিধ প্রক্রিয়া, কারিকুলাম। আপনার কি মনে হয় যে মানে যে স্কুল বন্ধ করলে কি 10 বছর আব্দুল্লাহ মরবে না? প্রশ্নই ওঠে না। অপরাধকে প্রাতিষ্ঠানিকভাবে চিহ্নিত করা যায় না। তো অপরাধ যে কোনো জায়গায় ঘটতে পারে। যে অপরাধ মাদ্রাসায় ঘটছে সেটারও শাস্তি নিশ্চিত করতে হবে। মানে মাদ্রাসা নৈতিক শিক্ষার প্রতিষ্ঠান দাবি করা হয়, তো এত যৌন নির্যাতন দেখি নাই। হ্যাঁ ঠিকই বলেছেন, সাম্প্রতিক সময়ে স্কুলে এত যৌন নির্যাতন দেখা যাচ্ছে না, কিন্তু মাদ্রাসা পাচ্ছি, মাদ্রাসাগুলোতে হচ্ছে। তো যে মাদ্রাসায় হচ্ছে, যারা শিকার হচ্ছেন, সেটা কেন বিচার হবে না? আমি একটা তুলনা যদি দেই, যে স্কুল এবং মাদ্রাসার তুলনা দিয়ে কোনো শাস্তিকে খাটো করার সুযোগ নেই। আর হামে যে এতগুলো বাচ্চা মরে গেল, মানে এটা তো তাও আমরা ধরেন একজন প্রতিপক্ষ খুঁজে পাচ্ছি। হামে যে এতগুলো শিশু নিহত হচ্ছে,
এর প্রতিপক্ষকে, এর জন্য দায়ীকে? এই রাষ্ট্র দায়ী। দেখুন আজকে মানে সেই পর্যন্ত রাষ্ট্র, মানে তো রাষ্ট্র তো একই সময় এক এক না, এটা বলতে পারেন যে একটা বায়বীয় কথা, রাষ্ট্র দায়ী বলে আমি ছুড়ে দিলাম হ্যাঁ। আর আমি দায় থেকে মুক্ত হয়ে গেলাম। অবশ্যই না। দেখুন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই যে অসঙ্গতি, সেই অসঙ্গতি নিয়ে নানা কথা এখন হচ্ছে। আচ্ছা, যদি তাদের অপরাধ থাকে, দুর্বলতা থাকে, দায় থাকে, সেটাকে একটা কমিশন গঠনের মধ্য দিয়ে আমরা কি অনুসন্ধান করতে পারি না? ইউনেস্কোর এখানে কান্ট্রি উনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের যিনি ছিলেন, মানে স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, ওনাদের সাথে ওনারা 10 বার বসেছেন, একবার না 10 বার দেখা করেছেন, দেখা করে বলেছেন এরকম একটা সিচুয়েশন হবে। আচ্ছা, ইউনিসেফের সতর্ক বার্তার পরেও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তিনি এটাকে গুরুত্ব দেননি। আচ্ছা ধরুন স্বাস্থ্য উপদেষ্টা, ধরুন কথার কথা যে স্বাস্থ্য উপদেষ্টা দেশে নেই, তিনি দেশান্তরী হয়েছেন, এখানে নেই। স্বাস্থ্য উপদেষ্টার একমাত্র দায় কি এখানে শুধু? স্বাস্থ্য উপদেষ্টার দায়ী নিঃসন্দেহে, যদি ইউনিসেফ এটা বলে থাকে। কারণ তিনি গুরুত্ব কেন দিলেন না? তিনি প্রধানতম ব্যক্তি হিসেবে গুরুত্ব দেয়া ছিল, কিন্তু তিনি তার পরিষদ নিয়েই তো এইসব সিদ্ধান্ত নিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় তো আর একজন দ্বারা পরিচালিত হয় না, এখানে সচিব আছে, সাচিবিক কাজগুলো তো সচিব করেন, প্রশাসনের আরো কর্তা ব্যক্তিরা আছেন, স্বাস্থ্য অধিদপ্তর আছে, কাঠামো আছে। এখন অবিলম্বে কাঠামোর ক্ষেত্রে কি হবে? একটা কমিশন করা দরকার। কোনো কিছু করছে কিনা না, অবিলম্বে এ তদন্ত করে অপরাধী কারা, কোথায় দুর্বলতা বের করা দরকার। আপনার কি মনে হয় যে আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে বিদেশে পাঠিয়ে দিয়ে বাকি কাঠামোরই শুধু বিচার করব? আর ব্যারিস্টার ফুয়াদ যিনি মনে করেন যে এদেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে মানে একমুখী করতে হলে মাদ্রাসায় শিক্ষা বা এরকম কিছু একটা করতে হবে, আপনার কি মনে হয়? আমি প্রথম স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, তার সম্পর্কে এক কথায় বলি, সরকার বারবার বলতেছে এটাকে তদন্ত করতে হবে, বিচার করতে হবে, করে না কেন? ওই এজন্য সচিব বিভাগকে দরকার। সে বলছে না ডিপ স্টেট কাজ করছে, তাদেরকে 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে, এখানে ডিপ স্টেট আছে কিনা, নাইলে তার বিচার হয় না কেন? কার ইগনোরেন্সের কারণে, ব্যর্থতার কারণে? প্রথম কথা হচ্ছে প্রশাসন তো আছে, দায়িত্ব তো আছেই, কিন্তু ধরেন আপনি এখন ম্যারাডোনা, আপনি আবাহনী ক্লাবে দিলেন, ম্যারাডোনা একা গোল করতে পারবে? এখন বেঁচে নাই, ধরেন বেঁচে আছে, গোল করতে পারবে না। কিন্তু ম্যারাডোনাকে একটা টিম দিতে হবে, এটা ঠিক, এটাও ঠিক। কিন্তু উপদেষ্টা যিনি, ওই সরকারের যে অবস্থাটা ছিল, তিনি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চয়েস, তার গ্রামীণ ব্যাংকের সে, এবং সে বোবা বধির মনে হয়েছে, কোনোদিন দেখা যায় নাই চেহারায়। এই লোকরা স্বাস্থ্যমন্ত্রীর মতো, উপদেষ্টার মতো মানে এরকম গুরুত্বপূর্ণ জায়গায় বসে রাখছে। এখন এই শিশুরা মরছেই, তো এটার বিচার হওয়া উচিত না, তদন্ত হওয়া উচিত না? ব্যর্থতা মানে একটা প্রশ্ন আছে আজি ভাই, এরকম যে ধরেন যে কোনো প্রতিষ্ঠানে যিনি মাথা, যিনি হচ্ছে মেইন, যার দিয়ে চলবে, উনি যদি অকার্যকর থাকে তাহলে পুরো শরীরটা চলতে পারে কিনা? না, মগজ যদি পচা থাকে তো শরীর, মানুষ তো চলবে না। তো উপদেষ্টা যদি নির্বিকার হয়, অযোগ্য হয়, অনভিজ্ঞ হয়, তাহলে তো এটা হবেই। যেমন ধরেন উত্তরা যে আপনার মাইলস্টোন স্কুলে আগুনে পুড়ে গেল বাচ্চারা, সেখানে তো সামন্তলাল আসতে চেয়েছে, ফেসিবাদের দোসর। সে একটা চাকরি করছে, সে আসতে চাইছে, তাদের চিকিৎসা আসতে দেওয়া হয় নাই। অর্থাৎ আমাদের দেশে যেটা হয়, পলিটিক্যাল রাইভেলরি যাকে, ইউনূসের এই জন্য ধারণা হয় সে আসছে বোধহয় শুধুমাত্র দেশ চালানো, দেশে লুটপাট করবে, আর শুধু শেখ হাসিনা সহ তাদেরকে বিচার করবে, প্রতিশোধ দেবে, এরকম। আপনার যেটা আপনি কি বলবেন? ফুয়াদ সাহেবের দেখেন, আমি লিখেছি, ডকুমেন্ট আছে, সমকালে বিশাল করে ছাপা হয়েছে। আমি বলেছি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান, বুয়েট সহ কোনো প্রতিষ্ঠান চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী নয়। এখন রোবট অপারেশন করে, রোবটের পিছনের লোকটা দরকার। ডাক্তার, যে ডাক্তারগুলো প্রডিউস করা হচ্ছে, ডাক্তারও অকার্যকর। সেটাকে আপনি ধরেন মাদ্রাসা বা অন্য যে মানে এডুকেশন আছে তার থেকে আপনি পারবেন? ওটা আমি গুনে গুনে লিখছি, আমার লেখার ভিতরে লিখছি যে কতগুলা ইংরেজি স্কুল আছে, বাংলা স্কুল আছে, কতগুলো পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, কতগুলো আলিয়া মাদ্রাসা আছে, কতগুলো কওমি মাদ্রাসা আছে। কওমি মাদ্রাসা তখন পেয়েছি আমি 12,000। আপনি বলেন
আমার দুটো জিনিস শিক্ষায়, একটা হলো বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী শিক্ষা ব্যবস্থাই নেই। দুই হচ্ছে উনি যে বলছেন মাদ্রাসা শিক্ষা, এই শিক্ষায় শিক্ষিত হলে পৃথিবীতে কোথাও কাজ নেই, কোথাও কাজ নাই। আমি বললাম না বিজ্ঞানে আমাদের দেশে 2টা গার্মেন্ট ইন্ডাস্ট্রি আছে, রোবট চালায়, ম্যানেজমেন্টে কয়েকটা লোক আছে, শ্রমিক নাই। এখন সব বিজ্ঞান প্রযুক্তি মানুষকে রিপ্লেস করে ফেলতেছে। আপনি প্রত্যেকটা মসজিদে যান, শুক্রবারে নামাজ পড়তে যান, দেখবেন ভান্ডর নিয়ে চলে আসে, মাদ্রাসায় পয়সা দিতে পারে, ওখান থেকে তৈরি হচ্ছে মানুষ। দুই হচ্ছে আমাদের ইংরেজি বাংলার ইংরেজি মিলে প্রায় 12 প্রকার শিক্ষা আছে এবং এই শিক্ষা সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়, যার ফলে আমরা কোনো জাতীয় ইস্যুতে একমত হতে পারি না। এই জন্য আমি লিখেছি যে একটা পর্যায় পর্যন্ত এসএসসি বা ইন্টারমিডিয়েট পর্যন্ত একটা একমুখী শিক্ষা দরকার, নাহলে জাতি গঠন হবে। তার মানে ফুয়াদ সাহেবের এটাকে আপনি সমর্থন করছেন না একদমই? একদম, এটা একদম অবাস্তব, অবৈজ্ঞানিক। ব্যারিস্টার এই যুগের জন্য একদমই আপনার এই বক্তব্যে আশা করি ব্যারিস্টার ফুয়াদ সাহেব রাগ করবেন না। আমরা এখন একটা আমিরুল মোমিনিন, আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসি। মানে আজিবের কথা শুনতে শুনতে আমার মাথায় এলো, যেমন ধরেন যে আমরা তো সবাই জুলাইয়ের পরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচার চাচ্ছি, কিন্তু শেখ হাসিনা নিজে তো গিয়ে কোথাও গুলি করে মানুষ মারেননি, নিজে বন্দুক হাতে নিয়ে। ধরেন আমরাও তাকে বিদেশে পাঠায়, যদি তার দলের লোকরা বলে ওনাকে আমরাও বিদেশে পাঠিয়ে দিলাম এবং পুলিশ এবং যারা আছে এদের বিচার করলাম, আপনি কি তার সাথে একমত? যেভাবে আপনি মানে স্বাস্থ্য উপদেষ্টাকে বিদেশে পাঠিয়ে দিয়ে পুরো এটা, যদি আমি সঠিক না বেঠিক জানি না, কিন্তু রাগ করেন না, রাগ করলেন? আমি স্বাস্থ্য উপদেষ্টাকে বিদেশে পাঠাইনি, মানে আমি বলছি যে স্বাস্থ্য উপদেষ্টাকে এখন দেখা যাচ্ছে না, দৃশ্যপটে নেই, কোনো ইন্টারভিউতে দেখছি না বা কোনো অনুষ্ঠান সভা সেমিনারে দেখছি না, না থাকতেন না। যদি আমরা ধরেই নেই যে তিনি দেশে নাই, দেশ ত্যাগ করেছেন, তারপরেও কি এই হামে মৃত্যুর অপরাধের ঘটনাকে ধামাচাপা দেওয়া যায়? আমি এটা বলছি। তিনি যদি নাও থাকেন, ধরাছোঁয়ার বাইরে থাকেন, তারপরেও তো এটাকে কোনোভাবেই জাস্টিফাই করা যায় না। রাষ্ট্রের যিনি প্রধান ছিলেন ওই সময়, প্রধান উপদেষ্টা, উনিও কি এই দায়ের বাইরে থাকবেন? দেখুন, ওই যে আপনি একটা কথা বললেন না যে শেখ হাসিনার অপরাধকে, তিনি তো গিয়ে গুলি করেননি, কিন্তু তার অপরাধ হচ্ছে তিনি সুপ্রিম কমান্ডার ছিলেন। তাহলে আমের সময় সুপ্রিম কমান্ডার কে ছিলেন? ডেফিনেটলি ডক্টর ইউনূসের দায় আছে। আমি এটা কিভাবে নালিফাই করব? মানে আমি তো এটা সরাসরি বলছিলেন না কেন জানি না। আমি কেন বলছি যে মানে কেন জানি আপনি মানে অন্য জায়গা থেকে যাচ্ছেন, মানে কেন জানি ওনাদের নামই বলছিলেন না, মানে সরাসরি। আমি এই জন্য বলছি যে তারা যেমন দায়ী, একইভাবে তাদের সঙ্গে যারা হ্যাঁতে হ্যাঁ বলেছেন তারাও দায়ী, তাদেরকে ছাড় দেওয়া যাবে না। সুপ্রিম কমান্ডারের সঙ্গে অক্সিলারি যে ফোর্স আছে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। আচ্ছা, আরেকটি প্রসঙ্গ এনেছেন যে মাদ্রাসা এবং প্রচলিত শিক্ষা ব্যবস্থা, এখানে আসলে অনেকে গুলিয়ে ফেলেন। একটা হলো যে পশ্চিমা বিশ্বের আরোপ করা ইসলামোফোবিয়া। ইসলামোফোবিয়া মানে ইসলাম দেখলেই অ্যালার্জি অনুভব করা। এখন মাদ্রাসায় যদি একটা অপরাধ ঘটে, সেটা কিন্তু ইসলামোফোবিয়ার বিষয় না, এটা স্পষ্ট ধারণা থাকতে হবে। যারা মনে করেন যে মাদ্রাসায় ঘটেছে বলে এটা অনেক হাইলাইট হচ্ছে, না, আমি মনে করি মাদ্রাসা তো নৈতিক প্রতিষ্ঠান, এটা স্বীকৃত নৈতিকতার প্রতিষ্ঠান, তাই না? তো সেখানে যদি এই ধরনের অপরাধ ঘটে, তাহলে আরো 3 গুণ শাস্তি হওয়া দরকার আমি মনে করি। এই কথাটা কিন্তু ইসলামিক আন্দোলনের একজন নেতা কে বলেছে আমি জানি না, এটা আমি মনে করি, আমি মতামতের সাথে একমত মনে করি। এবং যে ঘটনাগুলো ঘটছে, ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নেই, হোক সেটা স্কুলে, মাদ্রাসায়, হেফজখানায় বা যেখানেই হোক না কেন। এই ঘটনাগুলো বন্ধ করার জন্য যদি তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া হতো, তাহলে কিন্তু এরকম হতো না। আচ্ছা, এইখানে আপনি যেহেতু সাংবাদিকতা করেন, আজিজ ভাই সাংবাদিকতা করে, ধরেন এই ময়মনসিংহের যে 11 বছর বাচ্চাটার যে মানে প্রেগনেন্ট হয়ে যাওয়া, বা ধরেন আসিয়ার যে ঘটনাটা, মানে ধরেন নিম্ন আদালত যেটা আপনি বললেন, কিন্তু আমাদের মেইন স্ট্রিম মিডিয়া বা কোথাও ধরেন একজনকে অপরাধী ধরা হলো, কিন্তু ফলো আপ থাকে না কেন? মানে সাংবাদিকরা তারপরে ভুলে যেতে চান কেন এই ইস্যুটা? আমাদের বাংলাদেশে প্রচুর খবর হচ্ছে, একটার পর একটা ঘটনা আসছে, মানে এই জন্য কি ওইটা অগুরুত্বপূর্ণ হবে? যেমন ধরেন আজকে রামিসার বাবা একটা কথা বলেছেন, উনি বলেছেন যে
মানে উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যর্থ বলেছেন, সেটা ঠিক আছে, কিন্তু একই সাথে বলেছেন যে এইটা 6 মাস থাকবে, এরপর আরেকটা নতুন বাচ্চা মরে যাবে, তখন এইটা ধামাচাপা পড়ে যাবে, এরকম একটি বক্তব্য নিয়ে রামিসার বাবা স্পষ্টতই কথা বলেছেন। এবং এই কারণে উনি বিরক্ত প্রকাশ করেছেন। রামিসার বাবা বলেছেন যে আমি আপনাদের কাছে বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না, বিচার করার কোনো রেকর্ড নাই। আর একই সাথে হচ্ছে যে এটা আলোচনায়ও থাকবে না, এই কথাটা উনি বলেছেন। এটা বলেছেন যে কয়েকদিন হয়তো আলোচনা হবে, এরপরে সাংবাদিকরা এটা ভুলে যান কেন? দেখুন, শুধু সাংবাদিকদের দায়িত্ব না, আমি এখানে প্রশাসনের দায়িত্বটা বেশি দেখছি। কারণ এইগুলো সময়ে সময়ে ব্রিফ করা, জাতিকে জানান দেওয়ার দায়িত্ব কার? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রশাসন করলো না, তাহলে সাংবাদিকের দায়িত্ব থাকবে না? অবশ্যই সেটা করতে হবে, সেটা যে একেবারে হচ্ছে না তা না, তবে ফলো আপ রিপোর্টগুলো আরো হওয়া উচিত। আমরা কিসে দৌড়াচ্ছি? ভাইরালে। আমরা ভাইরাল ইস্যুতে দৌড়াচ্ছি। ধরুন আপনি আজকে টক শো শুরু করেছেন যে রাগ করলেন, এটা তো এখন আজকের ভাইরাল, ওই কারণে আমরা নিয়েছি, ফলে ফোকাস নষ্ট হয়ে দেখি আজিজ ভাই আমাদের উপর রাগ করলো কিনা, যেহেতু সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুললাম যে সাংবাদিকরা কেন ভুলে যায় ফলো আপ করতে। দেখেন, সাংবাদিকরা কিন্তু দর্শক ধরতে চায়, টেলিভিশনই হোক আর পত্রিকাই হোক। আমাদের দেশে 18 কোটি জনগণ, ঘনবসতি, এত ঘটনা ঘটে যে সব ঘটনাকে কিন্তু ফলো আপ করা যায় না, যেটা বড় ইস্যু ছাড়া করা যায় না। যেমন হাসিনা নিয়ে এখন আলোচনা করি এবং এটা ফলো আপ করতে থাকে, নিউজ হলেই করে, কিন্তু আসিয়া নিয়ে করে না। আসিয়া একদিন ডেড ইস্যু হবে। যেমন আমার আজকের এক্সপিরিয়েন্স শোনেন, আমি জজ কোর্টে গিয়েছিলাম একটা কাজে, একজন বিচারকের 6টা আদালতের দায়িত্ব, 6টা কোর্টের, সে কি বিচার করবে বলেন? তার পক্ষে সম্ভব? এবং আমি একটা কোর্টের ছবি নিতে নিছি মোবাইল দিয়ে, আমাকে বারণ করেছে অন্য লোক, অন্য একজন। তারপর আমার চেহারা দেখে চিনছে, কিছু বলে নাই, তা আমি নেইনি ছবি। মানে আমার কাছে আশ্চর্য হয়েছে, একটি বিচারক কিভাবে 6টি আদালতে ঘুরে ঘুরে সে বিচার করতে পারে এবং তার আবার রায় লিখতে পারবে, কি করে সম্ভব? কি করে সম্ভব? অর্থাৎ সব জায়গায় আপনার লোক আছে, বিচারে লোক নাই। তারপরে আপনি ধরেন যে এই যে অনেকগুলো অধ্যাদেশ হলো, বিচার বিভাগ আলাদা, সেই মাজদার হোসেন মামলা রায় হয়েছে, আপনার আলাদা সেক্রেটারিয়েট হয়ে গেছে, সেখানে রিক্রুটমেন্ট হয়ে গেছে, আপনি অধ্যাদেশটা পাশ করলেন না, বললে যে আরো শক্তিশালী করে নেক্সট পার্লামেন্টে উপস্থাপন সংসদ। এই জায়গাটা আজিজ ভাই আমরা এই আলাপটাতে আসবো, এটা হচ্ছে যে যেটা আজিজ ভাই তুললেন, যেটা হচ্ছে আদালতের প্রশ্ন। আমাদের সরকারের তথ্য উপদেশ মানে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদ, উনি একটা কথা বলেছেন যে শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। হ্যাঁ, উনি যদি আসেন আর ইনসাফ থাকবে, তো এই দুটোকে যদি আপনি পাশাপাশি রেসপন্স করেন। ইনসাফ অর্থ হচ্ছে ন্যায় বিচার। হ্যাঁ, ন্যায় বিচার এর দণ্ড হচ্ছে যে আমি যতটুকু অপরাধী, বা আমি যদি অপরাধী না হই তাহলে খালাস পাবো, আর আমার যদি অপরাধ থাকে তাহলে সেটা শাস্তি হবে। ইনসাফ মানে এইরকম না যে মুক্তি পেয়ে গেল, তাই না? ইনসাফ মানে হচ্ছে যে বিচারটা কোনোভাবে প্রভাবিত করা হবে না, কোনোভাবে আরোপিত করা হবে না, এবং বায়াসনেস থাকবে না বিচারপতিদের মধ্যে। যেমন বিরোধী দলদের মধ্যে কিন্তু একটা এই কথার কারণে এক ধরনের ভাইব চলে আসতেছে যে সম্ভবত এই বর্তমান সরকার শেখ হাসিনাকে সবকিছু ছাড় দিয়ে নিয়ে আসতেছে। সেটা কে কি মনে করলো আমি জানি না। যদি ইনসাফ শব্দটা ব্যবহার করা হয়, তার মানে হচ্ছে ন্যায্য বিচার। আপনি যদি অপরাধ করে না থাকেন, মুক্ত হবেন, আর যদি অপরাধ করে থাকেন অবশ্যই আপনার শাস্তি হবে। এটাকেই ইনসাফের মানদণ্ড ধরা হয়। তো যাই হোক, যেটা বলছিলেন আপনি যে এখন আদালতের দীর্ঘসূত্রতা, এটা কেন তৈরি হয়েছে? এটা কিন্তু ওই বিচারহীনতার একটা কুফল, যে বিচারটা যথাযথ সময়ে হয় না। আপনি একটা কথা বলেছেন বিরতির আগে যে অনেকে জামিন পেয়েও মুক্ত হতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে অহরহ জামিন পেয়ে যায়, যেমন হত্যা মামলার আসামি বা মাদক দ্রব্যের সঙ্গে যুক্ত বা বড় বড় অপরাধের সঙ্গে সুস্পষ্টভাবেই যুক্ত এরকম অপরাধীরাও কিন্তু অহরহ জামিন পেয়ে বের হয়ে যাচ্ছে। আবার দেখা গেল যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কেউ মামলা করেছে, সেই মামলায় একটা ব্যক্তি 5টা মামলায় জামিন পেয়েছে, কিন্তু তার নামে আর কোনো মামলা নেই। পরে দেখা গেল আরেকটি মামলা জুড়ে দেওয়া হলো, মানে ওই মামলায় শোন অ্যারেস্ট করা হলো। এই ঘটনাগুলোই তো ঘটছে, এটার দিকেই আপনি ইঙ্গিত করছেন। আসলে কি মামলা বা যে কোনো কর্মকাণ্ডের মধ্যে স্বচ্ছতা থাকা প্রয়োজন। আমার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে, সেটা তো ঢালাও অভিযোগ করলে হবে না। সুনির্দিষ্ট অপরাধ যদি আমার থাকে এবং সুনির্দিষ্ট বিষয়ে যদি অভিযোগ উত্থাপিত হয়, তাহলে সেই বিষয়ে মামলা হতে পারে, আদালতে আমার বিচার হতে পারে। কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখি, আমরা কাজটা পেশাদারিত্বের সঙ্গে না করতে পারার কারণে একজন ব্যক্তিকে আটকাবার জন্যে যেন তেন প্রক্রিয়া অবলম্বন করি।
ধরুন একজন সাংবাদিক সে অপরাধ করেছে, তার অপরাধের প্রকৃতি আর একজন রাজনীতিকের অপরাধের প্রকৃতি কিন্তু এক হবে না, অবশ্যই আলাদা। তিনি বয়ান উৎপাদন করে মানুষকে হত্যার প্রেরণা দিয়েছেন বা হত্যাকাণ্ডে উস্কে দিয়েছেন, আর আরেকজন হচ্ছে সরাসরি নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা এক করে ফেলি, এটাকে এক করে ফেলি। এইখানে একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করি, যেহেতু আপনি সাংবাদিকের কথা বলছেন, আমাদের তথ্য উপদেষ্টা, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা, উনি বলেছেন আমাদের দেশের সাংবাদিকদের ক্ষেত্রে যারা জুলাইয়ের পরে কারা অন্তরীণ হয়েছে, উনি বলেছেন, উনি একটা উদাহরণ দিয়েছেন, ওনাদের ক্ষেত্রে সরাসরি না, মানে এটা রেটরিক ব্যবহার করেছেন, রুয়ান্ডাতেও কিন্তু সাংবাদিকদের বিচার হয়েছে রুয়ান্ডার গণহত্যার পরে। তাহলে কি আমাদের এখানেও যেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে, সাংবাদিকদের বেশিরভাগই হচ্ছে মৃত্যু, মানে এই হত্যার সাথে যুক্ত করে মামলা দেওয়া হয়েছে, তাহলে এটা কি রুয়ান্ডার সাথে কি আমরা মিলাতে পারবো এই বিষয়টা? রুয়ান্ডা গণহত্যার ক্ষেত্রে বিভিন্ন পেশাজীবী মানুষের বিচার হয়েছে, শুধুমাত্র সাংবাদিকদের না, মানে সাংবাদিক উল্লেখযোগ্য একটা। ইয়েস, আবার আমরা যদি আফ্রিকার কথা বলি, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন হয়েছে। তো এখন আমি রুয়ান্ডার গণহত্যা সামনে আনি বা না আনি, আমাদের যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী যে কোনো অপরাধের বিচার করা যাবে। সুতরাং আমাকে এইটা কোনো ধরনের চটকদার নাম দিয়ে বা কোনো তকমা দিয়ে করতে হবে তা কিন্তু নয়। যদি তার অপরাধ থাকে, কেউ যদি কোনো অপরাধকে জাস্টিফাই করার জন্য কলম ধরে বা তার পক্ষে লেখালেখি করে বা সুনির্দিষ্টভাবে কোনো গোষ্ঠীকে উস্কে দেবার জন্য কাজ করে, তাহলে অবশ্যই তার যথাযথ শাস্তি আইনের আওতায় যা বিধান আছে সে অনুযায়ী হওয়া দরকার। দেখুন, 55 বছরে আমাদের রাষ্ট্র কিন্তু গরিব মানুষের জন্য খুব বেশি কিছু করতে পারেনি। আমরা বলি যে মানুষের আশ্রয়ের সর্বোচ্চ জায়গা হচ্ছে আদালত। আচ্ছা, একজন গরিব মানুষ যার কোনো টাকা নেই, সে কি এই উচ্চ আদালতে একটা মামলা করতে পারবে? সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটা মামলা করতে হলে ন্যূনতম 1 লাখ টাকা প্রয়োজন, আমাদের ন্যূনতম। কৃষকরা শুধু মামলা না, তার যে রাইট ছিল যে মানে কৃষি উৎপাদন, তাও কি আসলে সামনে করতে পারবে? সেটাই, মানে তার কৃষি উৎপাদনই কি করতে পারবে? এগুলো নিয়ে কৃষি উৎপাদন, কৃষি ঋণ বা কৃষিতে প্রণোদনা। যেমন ধরেন আমরা যে মানে আমেরিকার সাথে যে চুক্তি করেছি, তাতে যে আইপি রাইট এক্সিকিউট যদি হয়, এটা শুধু ঔষধের ক্ষেত্রে হবে না, এটা আমাদের কৃষির উপরে হবে। এবং আমাদের মানে আমাদের বেশিরভাগ কৃষকদের যে ধান, তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বাংলাদেশের কাছে নাই। ঠিক বলেছে। আমাদের কৃষক তার একটা ধানও, আমাদের ট্র্যাডিশনাল ধান একটা উৎপাদন করতে পারবে না। সাম্প্রতিক সময়ে আমরা যেমন জামদানি, আমরা ইসের কথা, তারপরে ফজলি আম, এগুলোর আমরা কপিরাইট করেছি বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়েছি। এটা নিয়ে আসলে খুবই মুশকিল, আমরা যেভাবে বলি কপিরাইট হয়েছে। আমরা একটু আজিজ ভাইয়ের কাছে যাই। আজিজ ভাই, আমরা যেটা নিয়ে আলাপ করছিলাম, একটা হচ্ছে ইনফোটেইনমেন্টের কথা বলছিলাম, একটা হচ্ছে শেখ হাসিনাকে ইনসাফ দেয়া হবে, আর আজকে সারাদিন ধরে মানে আমাদের একজন উপদেষ্টা, উনি তার একটি ফেসবুক পোস্টের কারণে খুবই চারদিক আলোচিত হয়েছে। এবং এটা যে 6 মাস আগে বা মানে বছরখানেক আগে যেটা ছিল যে উনি টুপ করে ঢুকে পড়বেন, এই বিষয়টা আসছে। এমনকি ভারতের একটি পত্রিকার মানে সংবাদপত্রের সাক্ষাৎকারেও উনি বলেছেন যে 6 মাসের মধ্যেই উনি ঢুকে পড়ছেন দেশের মধ্যে। এটা নিয়ে একটি দারুণ আলোচনা চলছে চারদিকে। পুরো বিষয়টাকে তার চলে আসা, তার ইনসাফ পাওয়া এবং বিএনপির ওনার আওয়ামী লীগের পক্ষে চলে যাওয়া, এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখেন, ইনসাফ পাওয়া, আমিরুল মোমিন মানিক কিন্তু বলেছে ইনসাফ হচ্ছে যে আইনে যা আছে তার বাইরে তাকে বাড়তি শাস্তি দেওয়া হবে না। কিন্তু আইসিটি আইন যেটা শেখ হাসিনাই করছে, তার সরকারই করেছে, সেখানে তো আপনার অ্যাবেটার আছে, সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে, সহযোগী আছে, তারা তো আইনের আওতায় আসবে। দেখেন, আমি উদাহরণ দিই, কাদের মোল্লা, আইসিটি মিরপুরের কসাই কাদের মোল্লা আছে, বিচারক কনফিউজ হয়ে তাকে যাবজ্জীবন দিল। সেই আইনটা গণজাগরণ মঞ্চ হলো শাহবাগে, তারপর সেই আইনটা কারেকশন করে মানে উচ্চ আদালতে আপিল করার সুযোগ তৈরি করা হলো, করে তাকে ফাঁসি দেওয়া হলো। তো এইটা হলো আইসিটি আইনটা যদি ইনসাফও করে, তাহলে আইসিটি আইনে তো তার বিচার হচ্ছে, আইসিটি আইন অনুযায়ী তাকে তো ইনসাফ করবে। ইনসাফ মানে তো তাকে মাফ করে দেওয়া। কোর্টে করা যেত না এই ওনার এই অপরাধের
না আইসিটি যেহেতু ICT আগেও হয়েছে, মানবতা বিরোধী। জামাতের নেতাদের বিচার হয়েছে আইসিটিতে, সেই আইসিটিতে মানে এটা যেমন ধরেন এখন একটা বড় মানে সোশ্যাল মিডিয়া নানা জায়গায় একটা বড় আলোচনা চলছে, একটা পাল্টাপাল্টি চলছে আর কি, যেহেতু উনি আইসিটিতে ৭১-এর মানে স্বাধীনতা বিরোধীদের বিচার করেছেন, অতএব ওনারও বিচার আইসিটিতে করা হচ্ছে, মানে এটা অন্তর্বর্তী সরকারের ব্যাপারটা হলো একটা পাল্টাপাল্টি হচ্ছে, এরকম কি একটা কিছু? অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানে তো একটা গণহত্যা হয়েছে, তাই না? গণহত্যার বিচার তো আইসিটি যেতেই পারে। এবং প্রশ্ন এখানে কিন্তু একটাই। মানবতা বিরোধী অপরাধের কথা আছে, সেটা সুনির্দিষ্টভাবে সাল উল্লেখ করা না। তো আমার বক্তব্য একটা, বরাবরই বলছি, কোন গণহত্যার মাপ কিন্তু মাপ চাইলে মাপ হয় না, গণহত্যার বিচার হয় সারা পৃথিবী জুড়ে। যেমন দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা, তিনি কিন্তু এসে প্রতিশোধ নেন নাই, তিনি ডি ক্লার্ক ছিল তখন হোয়াইট, তার সাথে আপোষ করে রিকনসিলিয়েশন, সবাই পক্ষ তাদের অনুতপ্ত হয়েছে, ক্ষমা চেয়েছে, তাদের দোষ স্বীকার করেছে জাতিকে এক করার জন্য। হয়তো আমাদের দেশে সেটা হয় নাই, হ্যাঁ ৭১-এ হতে পারতো, ৯০-এ হতে পারতো, ২৪-এ হতে পারতো, হওয়ার সময় তো ছিল, আমাদের হয় নাই। আমরা এক অপরের বিচার করেছি, তাই না? বিচার করতে চাচ্ছি বা বিচার করেছি। তো সুতরাং আমরা তো সেই রাস্তা যাই নাই। কারণ হচ্ছে আমাদের দেশে সেই অনেক বলি, আমি বরাবরই বলি, অনেক সূচকে এগোচ্ছি কিন্তু রাজনৈতিক সূচকে পিছাচ্ছি। আপনি দেখেন, আগে যখন বলছিলেন, আগে আমি আদর্শ লিপি পড়েছি, আপনারা পড়েছেন কিনা জানি না। হ্যাঁ, আমরা পড়েছি। সেখানে তো মানুষ গড়ার অনেকগুলো কথা বলা হতো। মানে ethics সকালে আমি শেখানো হতো। মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন উল্টা হয়েছে না, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, এটাই তো বলবো। এখন অসৎ লোক দেখলে, আমি নিজেও ইউনিভার্সিটির ছাত্র পর্যন্ত অসৎ লোক দেখতে আমার ঘৃণা বোধ হইতো, এখন আর হয় না। কারণ টাকা আলা দেশ চালায় এখন, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি, তার টাকা আলা। এখন টাকা কিভাবে কামাইলো সেটা বড় কথা না। এই সংসদের ভিতরে আপনার লোন ডিফল্টার আছে না, টাকা লুটকারী আছে না, বিদেশি নাগরিক আছে না, এই সংবিধান অ্যালাউ করে না, আছে তো। এই জন্য আমি বলছি যে দেশটা তো আমরা এই ৫৫ বছরের দেশটাকে জাতি তো গঠন করতে পারি নাই, জাতি তো আরো ধ্বংস হয়েছে। মানসিকভাবে মানুষের মনোজগতে এমন পরিবর্তন হয়ে গেছে, কোনো কিছু আপনি ধরেন, আমি ব্রিটেনে ফ্যামিলি সহ ১০ দিন ছিলাম, আমার তো মনোজগতে অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন। ওখানে তো আমি রাস্তাঘাটে দোতলার উপরে কোনো বাড়ি দেখিনি। শেখ হাসিনা চলে এলে এই শঙ্কাটাতে আসলে কে বেশি বিপদগ্রস্ত হবেন, কে হবেন না, কার ভয় পাওয়ার কথা বা ভয় পাওয়ার কথা না। যেমন ধরেন আজকে চট্টগ্রামে ২০-৩০ জনের একটি ছাত্রলীগ মিছিল করেছে, হ্যাঁ। আবার আমি যদি বলি যে আমাদের যিনি মানে আমি তত্ত্বাবধায়ক বলে ফেলছি, দুঃখিত, অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা আসিফ নজরুল, উনি ওনার ভেরিফাইড পেজে লিখেছেন যে আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই, ব্যাক করছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষের বিভ্রান্ত করার দুঃসাহস। এবং এগুলো সব হচ্ছে ধরেন শেখ হাসিনার যে সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে ভারতের হচ্ছে তার ভিত্তিতে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এখন কি অন্তর্বর্তী সরকার, যারা জুলাই আন্দোলন, সবাইকে এখন ভয় পাচ্ছে নাকি রাগ করছে? আচ্ছা, দিল্লি প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি এবং সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ীর পুরো সাক্ষাৎকারটি আমি পড়েছি, তিনি যে সাক্ষাৎকারটি নিয়েছেন, সেখানে শেখ হাসিনা মূলত তার কর্মীদেরকে উজ্জীবিত করতে চেয়েছেন। শেখ হাসিনা এর আগেও অনেকবার বলেছেন যে চলে আসবেন, বা তিনি খুব কাছাকাছি আছেন, টুপ করে তিনি চলে আসবেন, এই ধরনের কথা কিন্তু আমরা শুনেছি। কখন চলে আসবেন তিনি বলেছেন যে যখন সময় হবে তখন আসবেন। এইটা তো একটা ফ্লোটিং কমেন্ট। এবং বর্তমান যে পরিস্থিতি, তার আসার কি অবস্থাটা আছে, তার রাজনৈতিক দলের অবস্থান এবং তার নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় যে পরিস্থিতি, সব কিছু মিলিয়ে এটা কি বাস্তবসম্মত? শেখ হাসিনা যেটা বলেছেন, আমার কাছে মনে হয় না। এখন কি হয়েছে, সোশ্যাল মিডিয়ার যুগে এইগুলো নিয়ে চর্চা হয় ব্যাপকভাবে। কোনো একটা কিছু ঘটলেই আমরা এটা নিয়ে কথা বলি, ফেসবুকে লিখি, সমালোচনা করি, স্ট্যাটাস দিয়ে দিই। যেমন একজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা স্ট্যাটাস দিয়েছেন, একজন না দুজন, ডক্টর আসিফ নজরুল এবং মাহফুজ আলম স্ট্যাটাস দিয়েছেন। তো স্ট্যাটাস দিয়ে তারা হয়তো রীতিমতো আওয়ামী লীগ যে প্রাসঙ্গিক হয়ে উঠছে রাজনীতিতে, তার সকল পক্ষেই সাফাই গেছেন।
হতে পারে, হ্যাঁ, ওই রকমই, কিছুটা ওই রকমই। কিন্তু তারা তো কোনোভাবে দায় এড়াতে পারেন না, কারণ তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন, সেই 18 মাস তারা ছড়ি ঘুরিয়েছেন। তারা ন্যায় বিচার নিশ্চিত করতে কি কি পদক্ষেপ নিয়েছেন? দুটো ট্রাইব্যুনাল করেছেন, একটা হয়েছে, আরেকটা শেষ দিকে হয়েছে। অথচ এত বড় ঘটনা ঘটলো, আরও অনেক ট্রাইব্যুনাল হওয়ার কথা ছিল, বিচারটা আরও দ্রুততম সময়ের মধ্যে এর সাফল্যে গড়ানো দরকার ছিল, সেগুলো আমরা দেখিনি। এখন তারা নানা ধরনের কথা বলবেন নিজেদের দায়কে মুক্তি দেওয়ার জন্য। যাই হোক, আমরা তো দেখেছি যে এর মধ্যে মানে অন্তর্বর্তী সরকারের অনেকে ছিলেন যারা টকশো করতেন এক সময়, তো টকশো ফাটিয়ে দিতেন, বলতেন যে জনগণ কখনো যদি আমাদের সুযোগ দেয় তাহলে আমরা অনেক কিছু করে ফেলবো। কিন্তু আমরা তো দেখেছি বিগ জিরো ছাড়া খুব বেশি কিছু যে আমরা পেয়েছি তা বলা যায় না। যাই হোক, আপনি একটা বিষয় বলেছিলেন যে কোনো অপরাধ সংগঠিত হলে সেটা যদি ফৌজদারি অপরাধ হয়, ধরুন হত্যাকাণ্ড, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট, সবগুলোই হচ্ছে ফৌজদারি অপরাধ। 1971 সালে নেত্রকোনায় দাদাবাড়িতে আমাদের ঘর পুড়িয়ে দিয়েছিল পাকিস্তানি বাহিনীর সহযোগীরা। আমার বাবা মুক্তিযুদ্ধ গিয়েছিলেন। তো ওই অপরাধ যারা করেছে, কয়েকশো মন ধান পুড়ে গেছে আমার দাদার। তা আমি এখন এই রাষ্ট্রের কাছে তো তার ক্ষতিপূরণ চাইতে পারি। দেখুন, ব্রুনোকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল অনেক আগে। তো এই ব্রুনোর হত্যাকাণ্ড যে যথার্থ ছিল না, সেটা আবার 400 বছর পরে খ্রিস্টান পাদ্রীরাই কিন্তু জাস্টিফাই করেছে যে ব্রুনো যথার্থ জায়গায় ছিল। তিনি বলেছেন যে সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে। তো দেখুন, ফৌজদারি অপরাধের বিচার কখনো না কখনো হয়। যদি কেউ নানা ধরনের বয়ান দিয়ে নিজের দায়কে মুক্ত করতে চান, সেটা হবে না। আপনার যতটুকু দায় আছে সেটা কিন্তু ঘুরে ফিরে আসবেই বারবার, যতদিন না পর্যন্ত এটা নিষ্পত্তি হবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় দেখুন, এখন আওয়ামী লীগ আসলে কার ক্ষতি কার লাভ, এইটার চেয়ে বড় বিষয় হচ্ছে কি, যেমন 71-এর বিষয়ে আমরা সবসময় বলি লাভটা মানে আমার কাছে মনে হচ্ছে ভীতি। আচ্ছা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি আমরা উদার দৃষ্টিতে চিন্তা করি, গণ অভ্যুত্থানে গণহত্যা হয়েছে, তার তো বিচার হওয়া দরকার, যে পন্থী আমি হই না কেন। এই যে শিশু হত্যা হয়েছে, নারী হত্যা হয়েছে, এটার দায় কার? তাহলে এটার পিছনে নিশ্চয়ই দায় আছে, নিশ্চয়ই হত্যার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ আছে। তাহলে তাদের কি বিচার হবে না? নাকি আমি একটা বয়ান দিয়ে বলবো যে না, আমি যুক্ত না, বা এটা আসমান থেকে কেউ না কেউ নাজিল হয়ে করে ফেলেছে? এটা তো হয় না। এটা খুবই অনেক ধন্যবাদ, আপনার কথা পরিষ্কার। আপনি একটু আজিজ ভাইয়ের কাছে যাই, আমিরুল মোমিনের কথার সাথে একটা কথা যুক্ত করে। মাহফুজ সাহেব যেটা লিখেছেন, সেখানে একটা জায়গায় তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের মপতন্ত্র কায়েম অথবা জামাতের রাজনৈতিক উত্থান আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলে। উনি যতগুলো কারণে প্রাসঙ্গিক, তার মধ্যে এটা হচ্ছে একটা কারণ। আমরা আজকে সময় নেই, আমরা পুরোটা আলাপ করতে পারবো না, আগামীকাল আলাপ হবে, মানে এই বিষয়টা নিয়ে দীর্ঘ আলাপ করবে তুষার ভাই, আব্দুল তুষার। কিন্তু আজকে আমি শুধু এটুকু একটা কমেন্ট শুনতে চাই আপনার, ছোট কমেন্টটা হচ্ছে, আর সাথে হচ্ছে এটাও যে সবাই ভীত কিনা, মানে পুরো বাংলাদেশ যারা অন্তর্বর্তী সরকারের সব ভীতি হয়ে পড়ে। আমি যেটা আনঅফিশিয়াল আগেই বলছি, এখনো পরিস্থিতি শেখ হাসিনার অনুকূলে না, কিন্তু আওয়ামী লীগের প্রচুর সমর্থক আছে, যার ফলে অনেক জায়গায় জয় বাংলা বলতেছে তো, কারণ একটু বিচারে অনেক নেতারা মুক্তি পাচ্ছে। যেমন ধরেন উনি যে গৌতম লাহিড়ীর কথা বলে, এরা সবাই প্রায় 4 কোটি সমর্থক আছে বলে বলছেন। না, এখন ধরেন দাবি করতে পারেন না, দাবি করে রাজনীতিকরা তো বলেন যে পুরো দেশের মানুষ আমার সঙ্গে আছে। আমি বরাবর বলছিলাম যে ইউনূস সরকারের ভুলের জন্য আওয়ামী লীগ এত প্রাসঙ্গিক হয়ে উঠতেছে। নেপালের মতো যদি সাথে সাথে ইলেকশন দিয়ে দিত, তাহলে দেখবেন তখন যে আওয়ামী লীগের প্রতি হেট্রেট ছিল, খুব বেশি হলে 10টা নেই, 12টা নেই, 15টা সিট পেত, আপনার রাজনীতির থেকে তারা একদম ডিফেন্সিভে চলে যেত। এখন যেটা হচ্ছে, তাদের সমর্থক আছে, হ্যাঁ, আপনার সেটেল আনসেটেল ইয়েতে আপনার খুব সমর্থক আছে। সমর্থকরা তো যায় নাই, বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি, রাজনীতি যে করে সেই পার্টি ছাড়ে না। আপনার 16 বছর যে রিপ্রেশন জাপাতের উপর হয়েছে, সেই পুরনো দম্ভ নিয়ে ফিরবে। না, এটা তার ভুল ব্যাখ্যা। এখন উনি আসিফ নজরুল সাহেব, তিনি শোনেন, ওই ঘাতক দালাল নির্বাহী কমিটিও ছিল, বিএনপি 24 জনের ভিতরে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছিল, তার বিরুদ্ধে ছিল,
বিএনপি আবার তাকে অতিথি করে করে নিয়ে যা বক্তৃতা দিত, তার সুর পাল্টাতে সময় লাগবে না, সে এখন বিপদ দেখতেছে, নানানভাবে নানান কথা বলবে, নানান কথা, এটা কোনো কথা না। আমার কথা হচ্ছে এখন বাস্তব পরিস্থিতি হচ্ছে আওয়ামী লীগের সমর্থক আছে, ধরেন ভীত মানে কি, ধরেন একটা আইন হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন, এই আইনের সামনে যে স্থানীয় সরকার নির্বাচন, এখানে কিন্তু প্রভাব পড়বে, কারণ আওয়ামী লীগের তো ভোট আছে, তারা তো ভোট দিতে যাবে, সমর্থকরা ভোট দিতে যাবে, তো বড় নেতা যারা চুরি ধুরি করছে তারা তো দেশের বাইরে চলে গেছে। আজিজ ভাই একদম পরিষ্কার আপনার কথা, কিন্তু শেষে শুধু 30 সেকেন্ড একটা মন্তব্য জানতে চাই, কারণ আবারও ঈদ চলে এসছে। গত ঈদে আমাদের বড় বাস চালিয়েছেন হেল্পাররা এবং পানিতে ডুবিয়ে মেরেছেন। আমি জানি না আমাদের যোগাযোগ মন্ত্রী রাগ করবেন কিনা আমার এই কথায়, আমিও ঠিক না ঠিক আপনারা একটু বলবেন, আপনিও বলবেন, সেটা হচ্ছে যে এবার ঈদেও কি আমাদের বাস পানিতে পড়বে, আর যারা পানিতে ফেলেছিলেন তাদেরকে আমরা কোনো বিচার দেখেছি? দেখেন এই ট্রান্সপোর্ট সেক্টর, আপনি দেখেন ঢাকা শহরে পৃথিবীর আমি কমপক্ষে 20টা দেশ ভ্রমণ করছি, গরিব দেশ ধনী দেশ, কোন দেশে ইন্ডিকেটর লাইট নাই বাসে, সেটা শহরে চলে এ আমি দেখিনি কোথাও, কিন্তু বাংলাদেশে চলে। ইন্ডিকেটর লাইট নাই, ছাল বাকলা নাই, পেছনের বডি নাই, এরকম চলে। এখন যে পড়বে না এই গ্যারান্টি দিতে পারবো না, তবে সড়কমন্ত্রী কিন্তু বলেছে ফেরিতে বাস উঠতে হলে এখন সব গাড়িতে ফেরিতে উঠতে গেলে সব মানুষ নামাতে হবে, এটা বলছে। এটা যদি কার্যকরী করে, ওখানে পুলিশ ডিউটি রাখে, এটা হয়তো মেনটেন করা সম্ভব, কিন্তু অ্যাক্সিডেন্ট সেটা হতেই পারে, হবেই, কারণ বিচার তো হতে হবে, মানে কিছু তো আমরা বাসের ক্ষেত্রে তো কোনো বিচার দেখি না, ঢাকাতে রাস্তায় যে কোনো দাঁড়ায় পড়ে না, এরা ওই আগের আমল থেকেই এরা তো একদমই সব সাইড করে মানুষজনকে জিম্মি করে ফেলে। না, অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু সেটা আসলে আপনার হেল্পার আসলে গাড়িকে চালাবেন কিনা, মানে বিষয়টা হলো প্রত্যেকটা জায়গায় আইন দরকার আছে, আইন ছাড়া তো চলে না। আমি একটা উদাহরণ দেই, বেগম খালেদা জিয়ার সময় প্রধানমন্ত্রী ছিল, অ্যাসিড থ্রোয়িং ছিল, অ্যাসিড মারতো, আইন করলো, ক্যাপিটাল পানিশমেন্ট থাকলো, আইন প্রয়োগ হলো, এখন না। ঠিক আছে আজি ভাই, আপনার কথা পরিষ্কার। আপনি কি কোনো কিছু যোগ করতে? আমরা আসলে নিজের দোষটাকে দেখতে পাই না, বরং আমরা দোষকে ঢাকার জন্য কথার বাগাড়ম্বতা করি। দেখুন, মির্জা গালিব একটা কথা বলেছেন যে সারা জীবন আয়না মুছলাম আয়নার ময়লা দূর করবার জন্য, কিন্তু জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে দেখলাম আসলে ময়লা আয়নাতে না, ময়লা আমার মুখাবয়বের মধ্যে আছে। তো আমি বলবো প্রত্যেকে যেন আত্মসমালোচনা করি এবং নিজেদের উপর অর্পিত কাজটা যথাযথ খুবই সুন্দর করে আমাদের